শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। প্রথমেই পরিচয় দিয়ে নিচ্ছি, আমি রহিমা আক্তার, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিভাগ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আজকে তোমাদের জন্যে 3 নম্বর ক্লাস। এই তৃতীয় ক্লাসে আজকে আমরা কথা বলবো আধা পরিবর্তনশীল বা মিশ্র ব্যয়কে কিভাবে স্থায়ী ও পরিবর্তনশীল উপাদানে ভাগ করা যায়। আধা পরিবর্তনশীল বা মিশ্র ব্যয়কে স্থায়ী ও পরিবর্তনশীল উপাদানে বিভক্তিকরণ পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। এর আগের ক্লাসে আগের যে দুটো ভিডিও তোমাদের জন্য আপলোড করা হয়েছে, আজকে তৃতীয়টি। আগের দুটো ভিডিওতে ব্যয়ের বিভিন্ন শ্রেণীবিভাগ নিয়ে কথা বলেছি। সেখানে পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, মিশ্র ব্যয় প্রতিটা আলাদা করে দেখিয়েছিলাম। আজকে মিশ্র ব্যয় থেকে কিভাবে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় পৃথক করব সেই পদ্ধতি নিয়ে কথা বলবো। তার আগে একটু রিক্যাপ, সেটি হচ্ছে মিশ্র ব্যয় কী। যে ব্যয়ে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় দুটোই থাকে সেটিকে মিশ্র ব্যয় বলে থাকি। এই মিশ্র ব্যয় যেহেতু পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় দুটোই থাকে, আমাদের প্রতিষ্ঠানের স্বার্থে, উৎপাদন ব্যয় নির্ণয়ের স্বার্থে আমাদেরকে জানতে হয় কতটুকু পরিবর্তনশীল ব্যয় এবং কতটুকু হচ্ছে স্থায়ী ব্যয়। তাই এই পদ্ধতিগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3টি পদ্ধতির কথা বলা হয়েছে। একটি হচ্ছে উচ্চ ও নিম্নবিন্দু পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে লঘিষ্ঠ বর্গ পদ্ধতি এবং তৃতীয়টি হচ্ছে বিক্ষিপ্ত রেখাচিত্র পদ্ধতি। আজকে আলোচনা করব উচ্চ এবং নিম্নবিন্দু পদ্ধতি নিয়ে। উচ্চ এবং নিম্নবিন্দু পদ্ধতিটি আসলে কি? উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় এই দুটো ব্যয়কে যদি ধরি মিশ্র ব্যয়ের মধ্যে, সেই ক্ষেত্রে দুটো ব্যয়কে পৃথক করার জন্যে উচ্চ এবং নিম্ন বিন্দু পদ্ধতি একটি পদ্ধতি, যেখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কার্য পর্যায়ে, মানে যে পরিমাণ উৎপাদন করা হবে সেই উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদন এবং সর্বনিম্ন উৎপাদন এই দুটোর মধ্যে যেটি পার্থক্য থাকবে সেই পার্থক্যের ভিত্তিতে আমরা স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয় নিরূপণ করতে পারব। পরিবর্তনশীল ব্যয়ের যে একক থাকবে সেই একক প্রতি হার আগে নির্ণয় করতে হবে। একক প্রতি হার নির্ণয় করতে পারলেই তারপরে মোট পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করা যাবে। এরপর যেহেতু মিশ্র ব্যয়ের মধ্যে দুটো ব্যয় থাকবে, পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়, সে মোট ব্যয় থেকে যখন মোট পরিবর্তনশীল ব্যয়টা মোট মিশ্র ব্যয় থেকে যখন মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়া হবে তখন বা বিয়োগ করা হবে, তখন যে ব্যয়টি থাকবে সেটিকে বলবো স্থায়ী ব্যয়। যদি ধরে নিই যে উচ্চ এবং নিম্ন বিন্দু পদ্ধতির আলোকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়, মিশ্র ব্যয় থেকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় পৃথক করার ধাপগুলো তাহলে কি কি আসছে? প্রথম ধাপটি আসছে যে সর্বোচ্চ উৎপাদন মাত্রা এবং সর্বনিম্ন উৎপাদন মাত্রা বা কার্যমাত্রা নির্ণয় করতে হবে। এ দুটো জানা থাকলে এ দুটোর মধ্যে পার্থক্য বের করতে হবে। সেই পার্থক্যের ভিত্তিতে আমরা জানতে পারবো যে উৎপাদনের পার্থক্য কতটুকু, এবং তার সাথে সাথে সর্বোচ্চ উৎপাদনের ব্যয় এবং সর্বনিম্ন উৎপাদন ব্যয় এই দুটোও যদি জানা থাকে, এই দুটোর পার্থক্য থেকে জানতে পারবো যে ব্যয়ের পার্থক্য কতটুকু। তখন ওই মোট ব্যয়ের পার্থক্যকে যদি উৎপাদনের পার্থক্য দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের একক প্রতি হার। এই পরিবর্তনশীল ব্যয়ের একক প্রতি হারকে যে কোনো হয় সর্বোচ্চ অথবা সর্বনিম্ন কার্যমাত্রার যে কোনো কার্যমাত্রার উৎপাদন যে পরিমাণ, মোট পরিমাণ, সেটি দিয়ে গুণ করলে মোট পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব। তারপর মোট পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করতে পারলে মিশ্র ব্যয় থেকে সেটি বিয়োগ করলেই পাওয়া যাবে স্থায়ী ব্যয়। এই ধাপগুলো আরেকটু বিস্তারিত বোঝার জন্যে চলে আসি সূত্রগুলোতে। পরিবর্তনশীল হার তাহলে কিভাবে হবে? মোট মিশ্র ব্যয়ের পার্থক্যকে মোট কার্যমাত্রা পার্থক্য দিয়ে ভাগ করব, তারপরে মোট পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে মোট কার্যমাত্রা
দিয়ে যদি মোট কার্যমাত্রা দিয়ে যদি গুণ করি তাহলে মোট পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব, এবং তারপরে মিশ্র ব্যয় থেকে যে কোনো একটি কার্যমাত্রা আর পরিবর্তনশীল হার যদি গুণ করি তাহলে ওই কার্যমাত্রার মোট পরিবর্তনশীল ব্যয় পাবো, সেটি বাদ দিলেই পেয়ে যাব স্থায়ী ব্যয়। একটি উদাহরণের মাধ্যমে পুরো জিনিসটি আরেকটু ভালো করে বুঝে নিই। আতিক লিমিটেড 2020 সালের জানুয়ারি মাসে 5,000 একক পণ্য উৎপাদনে মোট 55,000 টাকা ব্যয় করে এবং ফেব্রুয়ারি মাসে 7,000 একক উৎপাদনে মোট 65,000 টাকা ব্যয় করে। প্রতিষ্ঠানটির একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে আতিক লিমিটেডের 2020 সালের জানুয়ারি মাসে 5,000 এককের জন্য যে ব্যয়টি দেওয়া আছে সেটি মিশ্র ব্যয়, এবং এর মধ্যে পরিবর্তনশীল এবং স্থায়ী ব্যয় আছে, এবং ফেব্রুয়ারি মাসে 7,000 একক উৎপাদনের জন্য যে ব্যয়টি দেওয়া আছে সেটিও মিশ্র ব্যয়। তাহলে এখানে 2 মাসের মধ্যে যদি দেখি, সর্বোচ্চ হচ্ছে 7,000 একক কার্যমাত্রা এবং সর্বনিম্ন হচ্ছে জানুয়ারি মাসে 5,000 একক কার্যমাত্রা 2 মাসের মধ্যে, এবং ব্যয়ের ক্ষেত্রেও হচ্ছে ফেব্রুয়ারি মাসে 65,000 টাকা ব্যয় উৎপাদন ব্যয় আর জানুয়ারি মাসে 55,000 টাকা। এখন আমরা যেটি করব, এই কার্যমাত্রা এবং হচ্ছে ব্যয়ের পার্থক্য নির্ণয় করব এবং সেই আলোকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় নির্ণয় করব, ঠিক যে ধাপগুলো ইতিমধ্যে আলোচনা করেছি সেই অনুসারে। জানুয়ারি মাসে উৎপাদন একক ছিল 5,000, মিশ্র ব্যয় 55,000, ফেব্রুয়ারি মাসে 7,000, মিশ্র ব্যয় 65,000। তাহলে পার্থক্য দাঁড়াচ্ছে 2,000 একক উৎপাদনে এবং ব্যয়ের ক্ষেত্রে 10,000 টাকা। তাহলে যেটি বলেছিলাম যে ব্যয়ের যে পার্থক্য সেটিকে উৎপাদন একক দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাব হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের হার। তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে হবে 10,000 টাকাকে 2,000 দিয়ে ভাগ করে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকা। এইটুকু একটি ধাপ সম্পূর্ণ হলো। দ্বিতীয় ধাপে যদি আসে, মোট পরিবর্তনশীল ব্যয় নির্ণয়। মোট পরিবর্তনশীল ব্যয়ে আমরা ধরে নিলাম জানুয়ারি মাসের ব্যয়টি নির্ণয় করব। জানুয়ারি মাসে 5,000 একককে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকা করে যদি গুণ করি তাহলে মোট পরিবর্তনশীল ব্যয় হবে 25,000 টাকা। জানুয়ারি মাসে মোট মিশ্র ব্যয়ের পরিমাণ ছিল 55,000 টাকা। এখানে এই ক্যালকুলেশনে মোট পরিবর্তনশীল ব্যয় দেখতে পাচ্ছ 25,000 টাকা। তাহলে স্থায়ী ব্যয় 55,000 থেকে যদি মোট পরিবর্তনশীল ব্যয় 25,000 টাকা বিয়োগ করি তাহলে স্থায়ী ব্যয় পাচ্ছি 30,000 টাকা। ঠিক এই ধাপগুলো অনুসরণ করে উচ্চ এবং নিম্ন বিন্দু পদ্ধতি অনুসারে মিশ্র ব্যয় থেকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় পৃথক করা যায়। এখন ফেব্রুয়ারি মাসেও যে একইভাবে এই একই ক্যালকুলেশন করা যাবে এবং পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থায়ী ব্যয় বের করা যাবে, সেটি নির্ণয় করা যাবে, সেটি আমি দেখাচ্ছি। কিন্তু তোমাদের জন্য একটি কথা হচ্ছে, যখন এই অঙ্কটি পরীক্ষায় আসবে এভাবেই তোমাকে করতে বলবে যে উচ্চ এবং নিম্ন বিন্দু অনুসারে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় নির্ণয় করো। সেক্ষেত্রে একটি মাসের ক্যালকুলেশন বা একটি বছরে যেভাবে প্রশ্নে দেওয়া থাকে সেটি করলেই হয়ে যাবে, দুটো দেখাতে হবে না। কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে 2 মাসের ক্যালকুলেশনেই দেখাচ্ছি। ঠিক ফেব্রুয়ারি মাসে যদি আসি, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকাই থাকলো এবং ফেব্রুয়ারি মাসে 7,000 একক উৎপাদন ছিল। সেই 7,000 একককে যদি 5 টাকা দিয়ে গুণ করি, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 7,000 একককে 5 টাকা দিয়ে গুণ করলে পাচ্ছি 35,000 টাকা, যেটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের মোট পরিবর্তনশীল ব্যয়। এবং ফেব্রুয়ারি মাসে মোট মিশ্র ব্যয় ছিল 65,000 টাকা, সেখান থেকে মোট পরিবর্তনশীল ব্যয় 35,000 টাকা যদি বিয়োগ করি সেই ক্ষেত্রে মোট স্থায়ী ব্যয় হচ্ছে 30,000 টাকা। এবং এই 2 মাসের ক্যালকুলেশনটি আমি তোমাদের এখানে দেখালাম এই উদ্দেশ্যে যে স্থায়ী ব্যয় 2 ক্ষেত্রেই সমান, 2 মাসেই স্থায়ী ব্যয় একই থাকলো। যেহেতু এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে পরিবর্তনশীল ব্যয় উৎপাদন এককের সাথে পরিবর্তন হবে কিন্তু স্থায়ী ব্যয় সমান থাকবে। তাহলে 2 মাসের ক্যালকুলেশন থেকেই দেখতে পাচ্ছ যে স্থায়ী ব্যয় সমান থাকলো এবং পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তন
হয়েছে। উচ্চ এবং নিম্ন বিন্দু পদ্ধতি অবলম্বনে এভাবেই পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়কে মিশ্র ব্যয় থেকে পৃথক করা যাবে। এবারে চলে আসি আরেকটি ব্যয়। প্রথম ভিডিওটিতে মানে ব্যয় এবং ব্যয়ের শ্রেণীবিভাগের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে ব্যয়কে বিভিন্নভাবে ভাগ করা যায়, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আমরা ভাগ করতে পারি। ঠিক এরকমই একটি ভাগ থেকে সুযোগ ব্যয় নিয়ে আজকে কথা বলবো। উৎপাদন ব্যয়, ব্যয়ের আলোচনা এই সব ক্ষেত্রেই এবং বিভিন্ন প্রকল্প সংক্রান্ত সিদ্ধান্ত, বিভিন্ন পরিকল্পনা সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে সুযোগ ব্যয় খুবই গুরুত্বপূর্ণ। আজকে কথা বলবো এই সুযোগ ব্যয়টি কী আসলে। যখন তোমার হাতে কয়েকটি সুযোগ থাকবে, মানে কয়েকটি বিকল্প থাকবে, সেই বিকল্প থেকে সবগুলো আমাদের একসাথে নেওয়া হয়তো সম্ভব হবে না। ধরে নাও তোমার কাছে দুটো বিকল্প আছে। একটি হচ্ছে যে তুমি ব্যাংকে টাকা জমা রাখতে পারো, এবং আরেকটি হচ্ছে যে তুমি তোমার বন্ধুর সাথে কোনো একটি ছোট ব্যবসা করতে পারো। যেমন এর আগে যেটি বলেছিলাম যে কলেজ কম্পাউন্ডে তুমি একটি জুস তৈরির মেশিন নিয়ে এই গরমে হচ্ছে লেমনেড বিক্রি করতে পারো। এই ছোট্ট ব্যবসাটির জন্য তুমি তোমার বন্ধুর বিজনেসে ইনভেস্ট করতে পারো বা বিনিয়োগ করতে পারো। সেই একটি বিকল্প তোমার হাতে আছে, এবং আরেকটি বিকল্প আছে তোমার যে সঞ্চিত অর্থ। আমি ধরে নিলাম তোমার কাছে 1,00,000 টাকা আছে, সেই সঞ্চিত অর্থ তুমি ব্যাংকে জমা রাখতে পারো, এবং হচ্ছে ব্যাংক একটি নির্দিষ্ট সময়ের পরে এই আমানতের এগেনস্টে যে সুদ প্রদান করবে সেটি তোমার জন্য আয়। তাহলে দুটো সুদ প্রকল্প, একটি হচ্ছে বন্ধুর ব্যবসায় বিনিয়োগ এবং আরেকটি হচ্ছে ব্যাংকে গচ্ছিত রাখা। এই দুটির মধ্যে কোন বিকল্পটি তুমি গ্রহণ করবে সেটি বিভিন্ন ক্যালকুলেশন করে তুমি চিন্তা করে তারপরে হচ্ছে যে কোনো একটি বিকল্প গ্রহণ করতে পারবে। এই একটি বিকল্প গ্রহণ করলে এবং আরেকটি বর্জন করলে, যেটি বর্জন করলে সেই বর্জনকৃত বিকল্প থেকে যে সুবিধাটা তোমার আসতো সেই সুবিধাটাই হচ্ছে সুযোগ ব্যয়। এবং এই সুযোগ ব্যয় সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ, ব্যবসায় বা উৎপাদন সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই বিবেচনা করতে হবে। সুযোগ ব্যয়ের ধারণাটি আরেকটু সহজ করে যদি বলি, তাহলে একটি উদাহরণ দেখে আসি। ছবিতে কি দেখতে পাচ্ছ? একটি বিচের ছবি, যেখানে মাছ ধরতে গিয়েছে কেউ, এবং পাশে কিছু পাইনাপেল আছে। এখন এখানে কি বলা হচ্ছে, দ্য অ্যামাউন্ট অফ পাইনাপলস গিভেন আপ। দুটো উপায় আছে, একটি হচ্ছে মাছ ধরা, আর একটি হচ্ছে যখন মাছ ধরতে যাওয়া হচ্ছে তখন 3টি মাছ পাওয়া যাচ্ছে, আর যখন হচ্ছে আনারস নেওয়া হচ্ছে 6টি আনারস পাওয়া যাচ্ছে। এখন ধরে নিলাম যে তুমি 3টি মাছ নিতে চাচ্ছ, তাহলে হাউ মেনি ফিশ গেইনড বাই গিভেন আপ দ্য পাইনাপলস। এই 3টি মাছ তুমি 6টি পাইনাপেলের এগেনস্টে পাচ্ছ। তার মানে আনারস নিতে হলে তোমাকে 6টি আনারস নিতে হতো, আর মাছ নিলে 3টি মাছ পাওয়া যাবে। এখন এই 3টি মাছ নিতে গিয়ে তুমি যে 6টি আনারস ছেড়ে দিলে, এই 6টি আনারস হচ্ছে তোমার জন্য সুযোগ ব্যয়। আরেকটি উদাহরণ দিয়ে চলে আসি। সুযোগ ব্যয়কে ইংরেজিতে বলবো আমরা অপরচুনিটি কস্ট। মানে যে অপরচুনিটিটা তুমি তোমার হাতছাড়া করলে, সেই অপরচুনিটি থেকে যে সুবিধাটা পেতে সেটিই হচ্ছে অপরচুনিটি কস্ট। ধরে নিলাম তুমি 1 ঘন্টা কাজ করে 20 টাকা হচ্ছে একটু 1 ঘন্টা কাজ করে সেখানে $20 পেল, অথবা তুমি 1 ঘন্টা কাজ করে $20 ইনকাম করতে পারো। কিন্তু ঠিক এই সময় তোমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টি, তুমি এই 1 ঘন্টা কাজ না করে সেই বার্থডে পার্টিতে গেলে, এবং হচ্ছে সেখানে যাওয়া বাবদ, সেখানে সেই বার্থডে পার্টি অ্যাটেন্ড করা বাবদ হচ্ছে $20 তোমার খরচ হলো। তাহলে এই যে বার্থডে পার্টিতে তুমি গেলে এবং এই বার্থডে পার্টিটা তুমি যে এনজয় করলে, তার এগেনস্টে তোমার কস্ট আসলে কত হলো। এই 1 ঘন্টা কাজ করলে তুমি $20 পেতে, সেই $20 সাথে
এখানে যা খরচ করলে মোট এই দুটো মিলে তোমার অপরচুনিটি কস্ট হবে $30। ঠিক এই ছোট্ট উদাহরণ দুটি উদাহরণই ইন্টারেস্টিং। আশা করছি এই দুটো উদাহরণ থেকে সুযোগ ব্যয় সম্পর্কে ধারণা তোমাদের হয়েছে। এবং এই সুযোগ ব্যয় তাহলে কি আরেকবার রিক্যাপ করি, যে যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানে দুটো বা দুয়ের অধিক প্রকল্প হাতে থাকবে বা বিকল্প থাকবে, সেখান থেকে যেটি বর্জন করা হবে সেই বর্জনকৃত বিকল্পের যে সুবিধাটা প্রতিষ্ঠান ছেড়ে দিচ্ছে, ত্যাগ করছে, সেই সুবিধাকে বলবো সুযোগ ব্যয়। আশা করছি উচ্চ নিম্ন পদ্ধতিতে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় পৃথকীকরণ এবং সুযোগ ব্যয় এই দুটি ধারণা তোমরা পেয়েছ, এবং পরবর্তীতে বাকি পদ্ধতিগুলো আর ব্যয়ের আরও কিছু ধারণা বাকি আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।